নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। শুরু করব আমাদের বিশেষ অনুষ্ঠান বৈঠক তরজা। যে বৈঠকের দিকে আজ প্রত্যেকের নজর ছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, আরও 10 রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। ভার্চুয়াল বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে এবং উপস্থিত ছিলেন 10টি রাজ্যের 54 জন জেলার শাসকও। এবং সেই জায়গা থেকে কিন্তু যে বৈঠক আমরা দেখলাম, সেই বৈঠকের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তোপ দাগলেন। তিনি বললেন যে বৈঠকে তার উপস্থিতির মানে কি, তিনি তো কোনো কথাই বলতে পারলেন না। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাজনীতি টেনে আনছেন এই প্রশাসনিক বৈঠকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রসঙ্গ এবং যে তরজা, সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক থেকে যদি নির্যাস বের করা হয়, তাহলে ঠিক কি দাঁড়ালো? বৈঠক শেষেই দেশে একনায়কতন্ত্র বলে অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। কারো কথা না শুনে প্রধানমন্ত্রী একা যা বলার বলেছেন বলেও অভিযোগ তার। বিজেপির পাল্টা মুখ্যমন্ত্রীর যে আচরণ এই বৈঠকে তিনি করেছেন, সেটা রীতিমতন অশোভনীয়। শুরুতেই দেখে নেওয়া যাক একবার। They have demolished the federal structure. They have forgotten the constitutional provisions. They have violated the COVID norms. প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা বৈঠক শেষ হতে এইভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠককে চূড়ান্ত ফ্লপ বলে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, তাদের কোনো কথা বলতে না দিয়ে প্রধানমন্ত্রী একাই বলে গিয়েছেন। করোনা মোকাবিলাকে হাতিয়ার করে যেমনটা চেয়েছিলেন, তেমনভাবে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। অভিযোগ মুখ্যমন্ত্রী, বেছে বেছে কয়েকজন জেলা শাসকের কথাই প্রধানমন্ত্রী শুনেছেন। গোটা বৈঠকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ তার। And today the meeting is been proved that it is a super flop, a casual meeting. He wanted to get the publicity through some media, and that's why whatever he thinks, he expressed his opinion, but he didn't allow the other chief ministers of the state. আমরা রাজ্য চালাচ্ছি, আর রাজা যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই শাহেনশাহ মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হয়। বেঙ্গলেও ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে। মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার। পাল্টা প্রতিক্রিয়া কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর আচরণকেই অশোভনীয় বলে বর্ণনা করেছেন তিনি। उन्होंने पूरी मीटिंग को एक प्रकार से डिरेल करने की कोशिश की। उन्होंने कहा कि सिर्फ भाजपा प्रदेश के डीएम्स को बुलाया जाता है मीटिंग के लिए। आंध्र प्रदेश के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, छत्तीसगढ़, महाराष्ट्र, केरल आदि प्रदेश के भी जिलाधिकारियों ने अपनी बात रखी है। आज भी ममता जी ने अपने प्रदेश के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट थे 24 परगना जिले के, उनको बोलने नहीं दिया। कहा कि डीएम क्या जानते हैं, मैं जानती हूं उनसे अधिक। ये एक मुख्यमंत्री के द्वारा प्रधानमंत्री के द्वारा बुलाई गई मीटिंग में इस तरह का अशोभनीय आचरण करना ये बहुत ही दुर्भाग्यपूर्ण है। টুইটে কটাক্ষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মন্তব্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবারও প্রশাসনিক কাজে তার সম্পূর্ণ অনীহার প্রমাণ রাখলেন। তৃণমূল স্তরে কোভিড মোকাবিলায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন সম্মানীয় প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার স্বভাবসিদ্ধ আচরণে সেই বৈঠককেই রাজনৈতিক রং দিয়েছেন। কোভিড মোকাবিলায় হাই প্রোফাইল বৈঠক, প্রধানমন্ত্রীর ডাকে হাজির 10 রাজ্যের প্রধান। আতঙ্কের করোনা পরিস্থিতির মধ্যে দেশবাসীর নজর নিশ্চিতভাবেই এই বৈঠকের দিকে ছিল, কিন্তু সবকিছুকে ছাপিয়ে আবারও সবার উপরে উঠে এলো কেন্দ্র রাজ্য চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। যে বৈঠক মূলত এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, অন্যান্য রাজ্যগুলির যা পরিস্থিতি দেশের মধ্যে, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কিভাবে সাহায্য করতে পারে, সেটাই আলোচনার উপজীব্য হওয়া উচিত ছিল। এবং প্রধানমন্ত্রী একতরফা বলে গিয়েছেন, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং সমস্ত মুখ্যমন্ত্রীদের হয়ে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীদের অপমান করা হয়েছে এই বৈঠকে ডেকে। আমরা এই নিয়ে আলোচনা চালাবো, এই তরজা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন টিএমসি নেতা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানর চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন, বিজেপির পক্ষ থেকে রয়েছেন সৌরভ শিকদার এবং সিপিআইএমের পক্ষ থেকে ফুয়াদ হালিম রয়েছেন, এবং রয়েছেন
রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতেই একটুখানি বৈশানর দা আপনার কাছ থেকে জানতে চাইব, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে, বিজেপির পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে এই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেন তার পরিপ্রেক্ষিতে যে প্রশাসনিক বৈঠক ছিল, সেই প্রশাসনিক বৈঠকে অযথা রাজনীতির রং লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। না, প্রধানমন্ত্রী মিটিংটাকে যদি মনে করেন যে আর কাউকে বলতে দেবো না, ওনার এত বক্তব্য যেখানে গণসমাধি, গণচিতা জ্বলছে, মানুষ অক্সিজেন পাচ্ছে না, ভ্যাকসিন পাচ্ছে না, নদীতে লাশ বইছে, লাশ চলে আসছে, উত্তরপ্রদেশে ওনার বিজেপি সরকার যেখানে আছে তা সারা দেশের মানুষ সেটা দেখছে, ভোপালে কি হয়েছে গণচিতা মানুষ দেখছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের সমস্যার কথা, তার ভ্যাকসিনের দরকার, অক্সিজেনের দরকার, বিনামূল্যে ভ্যাকসিনের জন্য বারবার চিঠি পাঠানো হয়েছে, আজও চিঠি পাঠানো হয়েছে, সেখানে তাদের বক্তব্যই শুনলেন না। একজন ডিক্টেটর প্রাইম মিনিস্টার, স্বৈরাচারী শাসকের যা যা কাজ উনি সেই কাজটাই করেছেন। 10টা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, সবাইকে সবার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন যে প্রাইম মিনিস্টার আলোচনা মানে উনি একা বলেই যাবেন, ওনার বক্তব্য ভাষণবাজি শোনার বিষয় নয়। মন কি বাতে উনি অনেক ভাষণ দিচ্ছেন, কিন্তু উনি আসল কাজের কাজ কিছু করতে পারেননি। সারা পৃথিবীর প্রেস, সারা পৃথিবীর হু থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্রেস ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে ছিচি করছে, নরেন্দ্র মোদীকে ছিচি করছে। উনি রাজনীতি করতে ব্যস্ত ছিলেন বিভিন্ন সময়, যখন কোভিডে মানুষ মারা গেছে, যখন গণচিতা জ্বলেছে, যখন নদীতে লাশ বইছে, যখন গণসমাধি হয়েছে, প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদী ব্যর্থ। আর আজকে এসে তিনি মিটিং করে তিনি কোনো মুখ্যমন্ত্রীর মতামত দিলেন না। একজন ডিক্টেটর প্রাইম মিনিস্টার তার ডিক্টেটরশিপ চালানোর চেষ্টা করছেন, স্বৈরাচারী শাসকের কাজ করছেন। সুপার ফ্লপ এই মিটিং, মুখ্যমন্ত্রী যথার্থভাবেই এর প্রতিবাদ করেছেন। সুপার ফ্লপ মিটিং বলা হচ্ছে। আমি একটু সৌরভদা আপনার কাছ থেকে জানতে চাইব, যে বৈঠক আজ হলো এবং সেখানে একটা বিষয় নিঃসন্দেহে বলা যেতেই পারে যে রাজ্য অনেকাংশেই কিন্তু এই কোভিড মোকাবিলায় কেন্দ্রের উপর নির্ভরশীল। তো কেন্দ্রের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বার্তা দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু প্রশ্ন বেশ কিছু সাজিয়ে রেখেছিলেন, যেইগুলোর উত্তর তিনি চাইতেন, সেইটা বলতে দেওয়া হলো না। এই অভিযোগটা তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী খোদ এই অভিযোগ করছেন এবং একনায়কতন্ত্র চলছে, সেই অভিযোগও কিন্তু এই বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন তোপ দেখে বলেন। কি বলবেন? দেখুন, আমরা যারা কলকাতার ময়দানে খেলা দেখে অভ্যস্ত, আমরা গ্যালারি শো বলে একটা কথা জানি, এবং অতিরিক্ত গ্যালারি শো করতে গিয়ে কি হয়, খেলাটা নষ্ট করে দেয় লোকে। আজকে সেখানে তো খালি নন বিজেপি স্টেটের মুখ্যমন্ত্রীরা ছিলেন না, সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং এই মিটিংটা তো বেসিক্যালি প্রধানমন্ত্রীর সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মিটিং ছিল। সেখানে মুখ্যমন্ত্রীদের সেখানে ডাকা হয়েছিল, বিশেষ আমন্ত্রণ পাঠানো হয়েছিল। আজকে একটা এরকম উচ্চ পর্যায়ের মিটিং নিয়ে উনি সাংবাদিক সম্মেলন করে যে নাটকটা করলেন, সেটা একজন মুখ্যমন্ত্রীকে শোভা দেয় না। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কিছু বক্তব্য মুখ্যমন্ত্রী থাকতে পারে। তো এখন ওখানে তো কোনো মুখ্যমন্ত্রীরা বলেননি। এখন পশ্চিমবঙ্গে যেটা বললেন রবিশঙ্কর জি এক প্রেস কনফারেন্সে, উত্তর 24 পরগনার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন বলতে গেছেন, তাকে থামিয়ে দেওয়াটা কোন ধরনের সৌজন্যতা? সেখানে তো আর অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলতেন এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলার যদি আজকে সেখানে সুযোগ না পেতেন, তাহলে আজকে এই প্রশ্ন উঠতো। কিন্তু যেখানে এই মিটিংটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে প্রধানমন্ত্রী, সেখানে এই মিটিং এর গরিমা মুখ্যমন্ত্রী বজায় রাখেননি। এই মিটিং এর কথা জনসমক্ষে প্রেস কনফারেন্স করে লোককে বিভ্রান্ত করার চেষ্টাটা ঠিক হয়নি। দ্বিতীয় নম্বর, বৈশানরদা এখন যেটা বারবার বলছিলেন গণচিতা লাশের কথা, বৈশানরদা এই আমরা গ্রাম বাংলাতেও তো দেখেছি নদীতে কত লাশ ভেসে আসে। আমি গ্রাম বাংলার কথা বলছি, সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় সাপে কাটলেও লোকে নদীতে ভাসিয়ে দেয়। আজকে কে ভাসিয়েছে, কি ভাসিয়েছে, কেন মারা গেছে, সেটা না করে সোজাসুজি বিজেপি সরকারের উপরে উঙ্গলি হেলন করাটা কিন্তু ঠিক না।
আজকে এই কোভিড পরিস্থিতিতে আমাদের সবাই মিলে এটা এখন পৃথিবীর decide মানুষ করা দেখেছে উচিত। আপনারা কি আরে করেছেন। সারা পৃথিবীর মানুষ এটাও দেখেছে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে কিরকম করে হিংসা হচ্ছে, লোকের ঘর ধান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে জেসিবি নিয়ে গিয়ে কলকাতা শহরের পাশে, ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, খুন সারা হচ্ছে। পৃথিবীর মানুষ লজ্জা দেখেছে। করে না আপনি সমালোচনা করছেন দেশের গণচিতা, নিজের পশ্চিমবঙ্গবাসী গণখবর। হিসাবে, নিজের পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাথা হেট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এত সন্ত্রাস নরেন্দ্র আপনার মোদী দল নামে করছে। চিঠি করছে লোকে। আরে সারা পৃথিবীতে চিঠি হচ্ছে। পশ্চিমবঙ্গকে চিঠি করছে। আপনারা এত নরেন্দ্র মোদীকে লোকের চিঠি ম্যান্ডেট দিয়ে করছে। ক্ষমতায় এসেছেন, কেন রাজনৈতিক হিংসা হচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী নিজের পদের গরিমা ভুলে গিয়ে আজকে দোষীদের আপনারা পাশে কোভিড দাঁড়াচ্ছেন, মোকাবিলা চিঠি করতে পারছেন না, এখন মুখ লোকাচ্ছেন, প্রধানমন্ত্রী মুখ লোকাচ্ছেন। আরে প্রধানমন্ত্রী কোভিড পারতে পারছেন না, মুখ লোকাচ্ছেন। যে ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে সেই বলছেন হাত ভ্যাকসিন ধুতে তো হবে, আপনারা আজকে distribute বলছেন করতে স্যানিটাইজার পারছেন না। করতে হবে, এখানেও তো এতদিন চুরি ধরে করছে। হচ্ছে। আজকে তো ভ্যাকসিন ডিস্ট্রিবিউট হচ্ছে না, 2.5 লাখ ভ্যাকসিন আসছে, আজ আর রাজ্যে 50,000-এর বেশি আপনি দিতে পারছেন না। আরে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে, ভ্যাকসিন দিন। একদমই তরজা, কিন্তু ভ্যাকসিন দিতে তরজা পারছেন না এরকম ভাবে কেন? আমরা প্যানেলে করতে পারি, কিন্তু এই বৈঠক, যে বৈঠকে একটা অভিমুখ বেরিয়ে আসার কথা ছিল, সেই অভিমুখ কিন্তু কার্যত বের হলো না। মুখ্যমন্ত্রীর কথা থেকে অন্ততপক্ষে সেটাই মনে হচ্ছে। তিনি বলছেন যে একেবারে একতরফা প্রধানমন্ত্রী বলে গেলেন, মুখ্যমন্ত্রীদের কোনো বক্তব্য থাকতে পারতো, সেই বক্তব্যটা কি সেটা জানা প্রয়োজন ছিল প্রধানমন্ত্রীর, সেই প্রয়োজনীয় কথাবার্তা বলা হলো না আজকের এই বৈঠকে। আমাদের আলোচনা চলতে থাকবে, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছে, সঙ্গে থাকুন। 10 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ তার মধ্যে ছিল, তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, যে ভার্চুয়াল বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন তোপ দাগেন। তিনি বলেন যে অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রীদের এবং তার অনেক কিছু বলার ছিল, এই রাজ্যের দাবি দাওয়া নিয়ে, কোভিড পরিস্থিতির মোকাবিলা নিয়ে তার ভাবনা চিন্তা নিয়ে বলার ছিল, কিন্তু তিনি বলতে পারেননি। এবং সেই জায়গা থেকে কিন্তু একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এক নায়কতন্ত্র চলছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এইভাবেও কিন্তু কাঠগড়ায় তিনি দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রীকে। আমরা কথা বলছি এ নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন। আমি এই মুহূর্তে চলে যেতে চাইব সিপিআইএমের ফুহাদ হালিমের সঙ্গে। আপনি শুনছিলেন বক্তব্য, তৃণমূলের পক্ষ থেকে বৈশানরদার বক্তব্য শুনলেন, সৌরভদার বক্তব্য আপনি শুনছিলেন, কিন্তু যে বৈঠকটা করা হয়েছিল সেই বৈঠকের একটা উদ্দেশ্য নিশ্চিতভাবেই যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়ে এই রাজ্যের কোভিড মোকাবিলা অন্যান্য রাজ্যের কোভিড মোকাবিলা যাতে আরও ভালোভাবে করা যায়, সেটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা কি খানিকটা সমস্যার মধ্যে পড়লো? সেই লক্ষ্য কি চ্যুতি ঘটলো এই বৈঠকের পর? আদৌ কি কোনো নির্যাস বেরিয়ে এলো? কি বলবেন আপনি, কিভাবে দেখছেন এই বৈঠকের পর এই তরজার প্রসঙ্গে? না, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই মুহূর্তে যখন আমরা কোভিডকে মোকাবিলা করছি এবং সাধারণ মানুষ সাংঘাতিক একটা বিপর্যয়ের সম্মুখীন রয়েছে, যেখানে রাষ্ট্র কি কেন্দ্র কি রাজ্য তাদের ভূমিকা পালন করার ক্ষেত্রে সাংঘাতিক গাফিলতির পরিচয় দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে যেই রাজনৈতিক দলগুলো এই দুটি জায়গা বিরাজমান আছে, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, তে একে অপরকে যেভাবে আক্রমণ করছে, তার মধ্যে সমন্বয়ের তো দূরের কথা, ন্যূনতম সৌজন্যবোধের পরিচয় সামনে আসছে না। ফলে আমার মনে হয় যে গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে এই দুটি রাজনৈতিক দল, তারা যে প্রশাসনের দায়িত্ব পেয়েছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, উভয় থেকে কোনো গঠনমূলক সুরাহা পাবে না। মানে আমার অবাক লাগছে, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখেছিলেন, যখন আমাদের এখানে একটা ঘূর্ণিঝড় গোটা পশ্চিমবাংলার দক্ষিণ জেলাগুলোকে প্রভাবিত করেছিলেন। উনি চিঠি লিখে বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে ত্রাণ চেয়েছেন, সেই ত্রাণ সিএমকে যেন না দেওয়া হয়। ওনার চিঠিটা আমি কোট করছি, দ্য মানি শুড গো ফ্রম পিএম টু ডিএম। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখিত চিঠি 2009 সালে। উনি নিজেই বলেছিলেন যে প্রধানমন্ত্রী সরাসরি ডিএম এর সঙ্গে যোগাযোগ করে আয়লার যে বিপর্যয় আছে তার ত্রাণ দেওয়া উচিত। আজকে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী একেবারে যে বিষয়টা উত্থাপন করছে, তার সঙ্গে ফেডারেল স্ট্রাকচারে যে বিপর্যয়, এই সামগ্রিক জিনিসটা মাথায় রেখে সৌজন্যবোধ যেটা ওনার মুখ থেকে আসার কথা উনি ওনার অবস্থান পরিবর্তন করেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে 180 ডিগ্রিতে ঘুরে গেছেন, কিন্তু মাথায় রাখতে হবে যে উনি হচ্ছে কিন্তু এই পথটা দেখিয়েছিলেন, উনি হচ্ছেন এই পথের পক্ষপাতিত্ব করেছিলেন। উনি বলেছিলেন প্রধানমন্ত্রী সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলা উচিত এবং হচ্ছে মুখ্যমন্ত্রীকে বাইপাস করে প্রধানমন্ত্রীর অফিস সরাসরি কাজ করা উচিত। উনি এখন হচ্ছে 180 ডিগ্রির হচ্ছে ঘুরে গিয়ে এখন চাইছেন যে বিষয়টা হচ্ছে মধ্যে যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী অবস্থান বদল করছেন। এর আগে ডিএম এর সাথে সরাসরি কথা বলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে তিনি এই প্রসঙ্গ উত্থাপন করছেন, কি বলবেন? আসলে ফুয়াদ বাবু ভুলে গেছেন, এটা প্রথম বলেছিলেন রাজীব গান্ধী। ওনারা যাদের সাথে এখন জোট করেছেন কংগ্রেসের, রাজীব গান্ধী এই PM টু DM এর কথাটা বলেছিলেন। পরবর্তীকালে কিন্তু এটা সংশোধন হয়েছিল। কিন্তু এইখানে নরেন্দ্র মোদী সরকার যেভাবে মুখ্যমন্ত্রীদের পুতুল বানানোর চেষ্টা করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলার চেষ্টা করছেন, বিচার ব্যবস্থার উপরে আঘাত আনছেন, বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। যখন কোভিডে এই বিপর্যয় দেশ জুড়ে, মানুষের এই বিপর্যয় নিয়ে সারা দেশ মানুষ চিন্তিত, সারা পৃথিবীর মানুষ ভারত সরকারকে আজকে নিন্দা করছে। সেখানে দাঁড়িয়ে যদি CPM এটা মনে করেন বা ফুয়াদবাবু এরা এটা মনে করেন যে এটা মুখ্যমন্ত্রীর নামে দোষ, তাহলে তো মুশকিল। আপনি চিৎকার করলে তো হবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্য সরকার ও নির্বাচিত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বিপুল ভোট নিয়ে বিপুল মার্জিন নিয়ে জিতে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবর্তিত অবস্থানকে আমি স্বাগত জানিয়েছি। বিপুল ভাবে মনে করে দিলাম যে উনি হচ্ছেন ওনার অবস্থানটা আপনি মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রীর অবস্থান এই মুহূর্তে ঠিক, অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি বলতে পারতেন তাহলে সেটা ভালো হতো। আমি একটুখানি আপনাকে আমি সমর্থন, আমাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু শুভময়দার কাছে থেকে জানতে চাইবো, আজকে যদি মুখ্যমন্ত্রী বলতে পারতেন তাহলে কি এই বৈঠক আরো বেশি পরিমাণে ফলপ্রসূ হতো? আমি যদি একটুখানি আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিত থেকেই বলি বা অন্যান্য রাজ্যের কথাও যদি আমরা এই মুহূর্তে ধরে নিই, তাহলে মুখ্যমন্ত্রী সবার হয়েই বলতে চাইছিলেন, এটা একটা তিনি বলতে চেয়েছেন। সেই জায়গা থেকে কতটা ফলপ্রসূ হতো যদি মুখ্যমন্ত্রী বলতে পারতেন, নাকি এটাকে প্রোটোকলের মধ্যে বেঁধে দিয়ে বৈঠকের উদ্দেশ্যটাই কোথাও ঘুরে যাচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী যদি বলতে পারতেন তাহলে অবশ্যই তিনি রাজ্যের কিছু দাবি দাওয়া নিয়ে কথা বলতেন এবং সেই বিষয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা ছিল। অন্যদিকে বৈঠকের যদি একটা প্রোটোকল থাকে যে প্রধানমন্ত্রী ডিএমদের সঙ্গে কথা বলবেন, সেটাও আগের থেকে হয়তো জানানোর কথা ছিল। আমি এখানে দুটো খুব পরিষ্কার জায়গায় বক্তব্য রাখতে চাই। প্রথম হচ্ছে, আমাদের দেশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের এই গুরুত্বপূর্ণ মিটিং এত বেশি সংবাদ মাধ্যমের সামনে শুরুতেই আসবে কেন? নিশ্চয়ই দেশের গণতান্ত্রিক প্রেক্ষিত আছে, তাতে আলোচনা হবে, কিন্তু যে কোনো জায়গায় খুব গভীর একটা বিষয় নিয়ে আলোচনা যদি সবসময় সংবাদ মাধ্যমের সামনে করতে হয়, যেখানে প্রতিটি মানুষ দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু বিষয়টা ঠিক হয় না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা মেডিকেল বোর্ড বসেছে, কোনো একজন রুগীর চিকিৎসা নিয়ে কথা হচ্ছে, যার জীবন মরণ সমস্যা, সেই জীবন মরণ সমস্যায় ডাক্তারবাবুরা যদি টেলিভিশনের সামনে বসে আলোচনা করেন অনলাইনে, তাহলে কিন্তু রুগীর মৃত্যুর সম্ভাবনাই বেশি। এটা প্রথম বুঝতে হবে যে আমাদের দেশের সমস্ত মিটিং আজকাল কেন যে টেলিভিশন চ্যানেলে হয়, এটা কিন্তু আমি বুঝতে পারি না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ডিএম এদের মিটিং তো অনেক সিরিয়াসলি হওয়া উচিত। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ওয়ার্কিং রিলেশনশিপ। আমাদের কিন্তু এর আগে আমরা বিভিন্ন রাজত্ব দেখেছি, পশ্চিমবঙ্গের সেই মাসুল সমীকরণ নীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে ইতিহাস এবং রঞ্জিত দাসের যে বই আছে অ্যাগনিজ অফ বেঙ্গল, এগুলো পড়লে পরিষ্কার বোঝা যায় কোনো কালেই আমাদের রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক প্রায় ওই 60-এর দশক 70-এর দশক থেকে শুরু করে কোনোদিন ভালো ছিল না। সে বিজেপিও ক্ষমতায় ছিল, কংগ্রেস ক্ষমতায় ছিল, এবং এই যে ঘটনাটা, সেই সময় কিন্তু একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল। আজকে প্রশ্ন করতে হবে কেন্দ্র এবং রাজ্য উভয়ের কাছেই যে আপনাদের মধ্যে যদি ওয়ার্কিং রিলেশনশিপ না থাকে, তাহলে জনগণের অবস্থা হবে, বাবা মা যখন প্রচন্ড মারামারি করে বাড়িতে, তখন ছেলে মেয়েগুলো যেভাবে অসহায় অবস্থায় তাকিয়ে থাকে। এই জায়গাটা কিন্তু আজকের দিনে বুঝতে হবে। একবারে মৃত্যুর মুখে আমরা, এবং আজ যখন আমি এই কথা বলছি, এই সময় কিন্তু 3-4 জনের সঙ্গে কথা বলতে হচ্ছে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, বাঁচবেন কিনা ঠিক নেই। সেই জায়গায় এই মিটিং এর সময়টা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ডিএমদের নষ্ট হলো, এটা ভাবতে কিন্তু অত্যন্ত কষ্ট হচ্ছে। মানে আরো অনেক প্রাণ কিন্তু চলে গেল আজকে এই মিটিংটায় কাজের কাজ না হয়।
কাজের কাজ কিছুই হয়নি এই বৈঠকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বলছে। কিন্তু কেন এই প্রসঙ্গটা আসবে, কেন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সমন্বয় অত্যন্ত জরুরি এই মুহূর্তে, কারণ গোটা দেশই কিন্তু একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সমন্বয়ের অভাব প্রতিটি ছত্রে কেন ফুটে উঠবে, কেন রাজনীতির এই তরজা বারবার ঘুরে ফিরে আসবে, এ নিয়ে আমাদের আলোচনা চলবে। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। টিকাকরণের বাড়তি গুরুত্ব, প্রধানমন্ত্রীর টিকাকরণ নিয়ে অনিশ্চয়তা দূর করতে তৎপর কেন্দ্র, দেশ জুড়ে বাড়বে প্রতিষেধকের যোগান, আশ্বাস মোদির। একে করোনা, দোসর ব্ল্যাক ফাঙ্গাস, এবার মিউকরমাইকোসিসকে নোটিফায়েবল ডিজিজ ঘোষণা কেন্দ্রের। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের হদিশ পেলেই নথিভুক্ত রাজ্যগুলিকে নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের। বাংলায় এখনো পর্যন্ত 5 আক্রান্তের হদিশ। বাতাসে ভেসে 10 মিটার পর্যন্ত যেতে পারে করোনা ভাইরাস, সূক্ষ্ম কণাতেই আঁতুড়ঘর, বদ্ধ জায়গায় সংক্রমণের আশঙ্কা আরও বেশি। আশঙ্কার কথা শোনালেন কেন্দ্রের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন। করোনা সংক্রমণ কমলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত রাজ্য সরকার, পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বন্ধ স্কুলে সেফ হোম তৈরির সিদ্ধান্ত। নারদ মামলায় আজ শুনানি হলো না, নোটিশ আদালতের ওয়েবসাইটে অনিবার্য কারণে বসছে না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। জেল হেফাজতে আজও থাকতে হচ্ছে 4 হেভিওয়েটকেই। কাল শুনানির সম্ভাবনা। হাইকোর্টে কালো দিন, আদালতের সমর্থনে মামলা বিলম্বিত করার চেষ্টায় সফল সিবিআই। মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের, আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত, পাল্টা প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের। নারদ মামলায় আচমকা বন্ধ আজকের শুনানি, মামলা দ্রুত শুনানির আবেদন। প্রয়োজনে অন্য বেঞ্চে মামলা শোনা হোক, রেজিস্ট্রার জেনারেলকে মদন মিত্রের আইনজীবীর আর্জি খারিজ। বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাই। বৈঠক তরজা, আজকের যে বৈঠকের দিকে আমাদের নজর ছিল, যে বৈঠকে প্রধানমন্ত্রী তিনি 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বসেছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসকরা, এই 10টি রাজ্যের মোট 54টি জেলার। এবং সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে একগুচ্ছ অভিযোগ করেন। তার প্রধান যেটা লক্ষ্য ছিল সেটা অবশ্যই একনায়কতন্ত্র চলছে। তার অনেক বক্তব্য ছিল, তার অনেক বলার ছিল এই রাজ্যের প্রসঙ্গে, কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না শেষ পর্যন্ত। এবং সেই জায়গা থেকে কিন্তু এই তরজা এবং সেই তরজা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমরা শুনেছি বক্তব্য। কিন্তু আরও একটা বিষয় কিন্তু উঠে আসছে। কিছুক্ষণ আগেই শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে বাবা মা ঝগড়া করছে এবং তাতে আরও প্রাণ ওষ্ঠাগত হচ্ছে সন্তানদের, অর্থাৎ রাজ্যবাসীর, দেশবাসীর। সেই জায়গা থেকে যদি আমাদের এই রাজ্যের কথা ধরি তাহলে অবস্থাটা যেন আরও খারাপ। কারণ আমাদের রাজ্যের 2জন মন্ত্রী যারা কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের ছিল, তারা কিন্তু এই মুহূর্তে জেলবন্দি হয়ে রয়েছেন। এবং সেই জায়গা থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও কিন্তু আজ সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে যাতে স্টেরিলাইজেশন মানে আমাদের স্যানিটাইজেশন ঠিক করে হয়, এর জন্য আমায় অ্যাপয়েন্ট করা হয়েছে। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। অতিমারি নিয়ন্ত্রণের কাজ চলার মধ্যেই গ্রেফতার কলকাতার পুর প্রশাসক মণ্ডলীর প্রধান। ফিরহাদ হাকিমের অনুপস্থিতিতে পুরসভার কাজে সমস্যা হচ্ছে। ববি হাকিমদের গ্রেফতারি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। অনেকটা সময় কেটে গেল, 3-4 দিন ববি কাজটা করতে পারলো না, সুব্রতদা কাজটা করতে পারলো না, ফলে ডেড বডি জমেছে কিনা আমার খবর নিতে হবে। কলকাতার মেয়র যে সারাদিন কাজ করে বেড়ায়, আমি কোর্টের সাবজুডিস বলে আমি কিছু বলবো না, বাট এটা আমি নিশ্চয়ই বলবো যে ও সারাক্ষণ কাজ করে বেড়ায় এবং সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়। কিন্তু আজ 4 দিন ধরে কলকাতার ভ্যাকসিনেশনের কাজ, ক্লিনলিনেসের কাজ আমরা অন্যভাবে করছি, কিন্তু একজনের বিকল্প তো আরেকজন হয় না। এই প্যান্ডামিকের টাইমে ভ্যান্ডেটা পলিটিক্স করবার টাইম আছে ওদের। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদী সরকার, সেজন্য অতিমারির সময় ফিরহাদ হাকিমদের গ্রেফতারি। বৃহস্পতিবার আরও একবার এই অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। তবে বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। কলকাতায় কোভিড মোকাবিলার দায়িত্ব মূলত তারই কাঁধে। জেলের বাইরে থাকলে এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো তাকে। ভ্যাকসিন বন্টনের রূপরেখা তৈরি, কোভিড বর্জন নিয়ে নয়া নীতি তৈরি, কোভিডে মৃতদের সৎকারের বিষয়টিও দেখভাল করছিলেন ফিরহাদ হাকিম। যদিও পুরসভা সূত্রে খবর, প্রশাসক মণ্ডলীর প্রধানের অনুপস্থিতিতে সৎকারের কাজ আটকে নেই, তবে নতুন সিদ্ধান্ত নেওয়ার কাজ থমকে রয়েছে। পুরসভা কি নিজেরা ভ্যাকসিন কেনার উদ্যোগ নেবে? 18 থেকে 44 বছরের মানুষকে ভ্যাকসিন দিতে কি ব্যবস্থা? ধাপার প্রকল্প নিয়েও সিদ্ধান্ত এখনো ঝুলে। তবে এই মুহূর্তে কোভিড মোকাবিলার কাজেই ফিরহাদ হাকিমকে চাইছে রাজ্য প্রশাসন। আমাদের ববি অনেক কাজ করে এবং ওদের ফুল টিম রাস্তায় নেমে কাজ করে। যে ছেলেটা নিজের ট্রায়াল দিয়েছে নিজের জীবনে, যখন কোভিডশিল্ড এসেছিল সে প্রথম নিজে ট্রায়াল দিয়েছে নিজের জীবনের রিস্ক নিয়ে। আর সেই ছেলেটাকে সহ সুব্রতদা সহ এদের সবাইকে যে আটকে রাখা হয়েছে দিনের পর দিন, এর যোগ্য জবাব বিচারের বাণী আশা করি সঠিক বিচার করবে। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন, তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আইনি পথেই সুবিচার মিলবে বলে আশায় রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ঠিক এই প্রসঙ্গেই আমি শুভময়দার সঙ্গে একটুখানি কথা বলতে চাইব। শুভময়দা, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি বলছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি, আপনি কিছুক্ষণ আগেই একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, খুব সুন্দর লেগেছিল, বিশেষ করে বাড়ির বড়রা যখন এই মুহূর্তে যুযুধান থাকেন, বাড়ির মধ্যে একটা সংকট চলছে, সেই সংকটের মধ্যে আরও অতি সংকটের একটা জায়গা তৈরি হচ্ছে। যখন সমন্বয়ের কথা বলা হচ্ছে, যখন কেন্দ্র রাজ্যর উপর নির্ভরশীলতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এই পরিস্থিতির মোকাবিলায়, তখন এই রকম একটা পরিস্থিতিও যখন তৈরি হচ্ছে, যখন দুজন জেলবন্দি গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেটা নিয়েও কিন্তু রাজনীতির অভিযোগ উঠছে। তো সেক্ষেত্রে আমাদের অসহায়তা, আমাদের রাজ্যের অসহায়তাটা কি আরও বেশি প্রকট, আরও বেশি একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে? একেবারে আপনি আমার মুখের কথাটাই নিয়ে নিলেন যে আমাদের অসহায়তাটা আরো বেশি করে প্রকট হয়ে যাচ্ছে। অবশ্যই ফিরহাদ হাকিম এই মুহূর্তে, মানে উনি মেয়র নন, কিন্তু মেয়রের কাজটাই পুরোপুরি করছেন। ওনার সঙ্গে আমার রাজনৈতিক মতামতের একদমই মিল না থাকতে পারে, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে একদিকে যেমন সত্যি তো রেড ভলেন্টিয়ারদের বাচ্চাদের আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, ঠিক একই রকম ভাবে ফিরহাদ হাকিমও কিন্তু রাস্তায় আছেন, সকলের সামনে আছেন। ভ্যাকসিন নেওয়া থেকে শুরু করে, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, একেবারে নেতৃত্ব দিচ্ছিলেন এই অন্তত কলকাতা শহর এবং তার আশেপাশের মানুষদের। এবার এই যে কোর্টের বিষয়টা, এই নিয়ে কিন্তু আলোচনা করার কোনো জায়গা নেই। কোর্টের বিচার তার মতো করে যা হচ্ছে, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ভারতের সেরা উকিলদের কাজে লাগাবেন। এবং মূল কথা হলো, ফিরহাদ হাকিম কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে, তিনি কিন্তু জেলখানায় রয়ে গেছেন, সেখানকার খাবার খাচ্ছেন। সুতরাং তার ক্ষেত্রে একটা যে বড় জায়গাটা, সেটা হচ্ছে এই যে প্রভাবশালী তত্ত্ব, তার কোনো সুবিধা তিনি নিচ্ছেন না। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তৃণমূল বিজেপির লড়াই তো চলবেই, সারা দেশে একটা গণতান্ত্রিক প্রেক্ষিত আছে, দুটো রাজনৈতিক দল লড়াই করবে। কিন্তু আজকের দিনে যেমন ফুয়াদ্দা আমাদের সঙ্গে এখানে আছেন, ফুয়াদ্দা যেমন একটা বিরাট লড়াই দিয়েছেন এই কোভিড পরিস্থিতিতে, সেই রকমই ফিরহাদ হাকিম তো একদম সামনের থেকে লড়াই দিয়েছেন। সুতরাং আমরা চাইবো তৃণমূল কংগ্রেস আরো দায়িত্ব নিয়ে আইন ব্যবস্থার মাধ্যমে দেশের সবচেয়ে বড় উকিলদের সামনে রেখে যত তাড়াতাড়ি ফিরহাদ বাবু আবার এসে কাজে নামতে পারেন, আমরা এই প্রার্থনাই করব। একদমই, সেটা অবশ্যই আপনি যেটা বলছেন যে রাজ্যের জন্য মঙ্গলজনক হবে। আমি আবার একটুখানি এই বিষয়ে যারা রাজনীতির লোকেরা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। তৃণমূল বিষয়টিকে যেভাবে দেখছে, সেটা কিন্তু সৌরভদা আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এটা কার্যত এমন একটা পরিস্থিতির মধ্যে রাজ্যকে ফেলে দেওয়া যে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলায় সমস্যা আরও বাড়বে এবং সেই সমস্যার একটা ফায়দা তোলার চেষ্টা করা হবে রাজনৈতিকভাবে তার ফায়দা একটা তোলার চেষ্টা হবে, এরকম অভিযোগও কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে। কি বলবেন? দেখুন, অত্যন্ত হাস্যকর অভিযোগ এটা একটা। যদি নির্বাচনের আগে এটা নিয়ে প্রসিড করা হতো তখন বলতো রাজনৈতিক ফায়দা তোলার জন্য হচ্ছে, নির্বাচনের পরে হচ্ছে আরে একটা এজেন্সি তার কাজ তার মতো করবে। এখানে তো আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে তো আমি এতে মন্তব্য করা আমার ঠিক না, কিন্তু যেটা শুভময় বাবু বললেন বা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, আচ্ছা কলকাতা পুরসভার পুরো কোভিড মোকাবিলা সিস্টেম কি একজন মানুষের উপরে ন্যস্ত? উনি এখন মেয়রও নন, উনি এখন পুরো প্রশাসক। অনেক দিন হলো ভোট হয়নি বিভিন্ন কারণে, কিন্তু যেটা হচ্ছে সেখানে তার টিম থাকবে না কেন? ভগবান না করুন ওনার যদি শরীর খারাপ হয়ে যেত তাহলে কি কলকাতা শহরে কোভিড মোকাবিলা বন্ধ হয়ে যেত? সুতরাং সব কিছুর মধ্যে রাজনীতিকে টেনে আনা, এটা একদম অত্যন্ত একটা হাস্যকর অভিযোগ।
তার তৃতীয় নম্বর যেটা, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দুজনের কথা বলছেন, ওনার দলের আরেকজন এমএলএও আছে, তার কথা বলছেন না, এটাও একটা অদ্ভুত লাগছে। উনি তো তৃণমূলের টিকিটেই নির্বাচিত এমএলএ। বৈশানন্দা কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমিও কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, ববি হাকিম চেয়ারম্যান। আমরা রোজ কলকাতা পৌরসভায় এই কোভিড নিয়ে মনিটরিং মিটিং করি। 144টা ওয়ার্ডে কলকাতা পৌরসভায় বুঝতে পারছে, এবং সারা যারা আইন বিধিমাম সিবিআই কে এক করে ফেলছেন কেন? আরে সিবিআই তো মেন্টার বিজেপি, সিবিআই আর বিজেপি তো এক। আপনাদের কারণ সিবিআই তৃণমূল কি এক? খাঁচায় বন্ধ করার তোতা পাখি সুপ্রিম কোর্ট বলেছে। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনে সিবিআই চলে, এটা একদম এই তরজার মাঝে একটু শুভময়দা, আপনি কিছু বলতে চাইছিলেন? শুভময়দা বলুন। বৈষ্ণবদা আমায় একটু বলতে দিন। মূল কথাটা আমি খুব পরিষ্কার ভাবে বলি। আমি তো একটা ভীষণ হাস্যকর বক্তব্য রাখলাম, আপনাদের সবারই নিশ্চয়ই হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। আমার পাড়ার আরএসএস এর যে ছেলেটি, যাকে কোনো কোভিড রোগীর ওষুধ আনতে বললে সে এক কথায় এনে দেয়, আমার পাড়ার তৃণমূলের যে ছেলেটি, যে সকালবেলা একজন কোভিড রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে যায়, আমার পাড়ার যে সিপিআইএম এর ছেলেটি, যে একটা দৌড়ে চলে যায় হাসপাতাল কাউকে নিয়ে যেতে, তাদের মতোই ফুয়াদ্দা, তাদের মতোই ফিরহাদ হাকিম আমার কাছে গুরুত্বপূর্ণ। ফিরহাদ হাকিম তৃণমূলের নেতা বলে আমার কাছে গুরুত্বপূর্ণ নন। এই জায়গাটা বুঝতে হবে যে কোন মানুষের দরকার আমাদের কাছে, কার গুরুত্ব কোনখানে। সুতরাং ফিরহাদ হাকিম জেলে যাওয়ার জন্য কলকাতা শহরে খুব ভালোভাবে কাজ হবে। সুতরাং এই যুক্তি হাস্যকর বললে, আমার যে আরএসএস এর ছেলেটি সকালবেলা একজন কোভিড রোগীর বাড়ি ওষুধ দিয়ে যান, তাকে জেলে পুরলেও ব্যাপারটা হাস্যকর হয়ে যায় অনেকের কাছে, আমার কাছে হয় না। এটা বলতে চাইছেন কলকাতা পুরসভার পুরো সিস্টেম খালি ফিরহাদ হাকিমের উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে? কিন্তু ফিরহাদ হাকিম আরএসএস এর একজন সাধারণ কর্মীর মতোই কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন। আপনার কোভিডের বিরুদ্ধে লড়াই করা লোকদের বক্তব্য হাস্যকর লাগলে আমাদের অবাক হতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু আমার দুঃখ হবে একজন সাধারণ যিনি কাজ করছেন তাকে ধরে নিয়ে গেলেও তার দুঃখ হবে। সুতরাং আপনি যেটা বলছেন, আপনার হাসি পাওয়াটা কিন্তু এখানে আইনের সঙ্গে যুক্ত নয়। বক্তব্য আশা করিনি শুভময়দা। না, আপনি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছেন। প্রত্যেকটি মানুষের গুরুত্ব আছে। যদি দোষী হয় তাকে কি অবশ্যই, কিন্তু তার জন্য তো আমার মনে হয় শুভময়দা যেটা বলতে চাইছেন যে এই মুহূর্তে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেকে, অর্থাৎ দল নির্বিশেষে কিন্তু কোভিড মোকাবিলায় নামা উচিত। সেই জায়গাটা, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা কোথাও বারবার কিন্তু হ্যাম্পার হচ্ছে, এবং সেটাই সমস্যার জায়গা। এবং সেই জন্যই কিন্তু সাধারণ মানুষও, তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন এই প্রশাসনের দিকেই, যে পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, এবং সেখানে কেন্দ্র রাজ্য উভয় সরকারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে যায়। আমাদের আলোচনা আরও চলতে থাকবে, একটা ছোট্ট বিরতি আমাদের নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। 10 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকদের নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, এবং বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, এবং সেখানে একগুচ্ছ অভিযোগ প্রধানমন্ত্রীকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো, এবং তাই নিয়ে আমাদের এই আলোচনা চলছে। বৈঠক তরজা। আমাদের হাতে সময় কমে এসছে, আমি দ্রুত চলে যাব। ফুয়াদ্দা, আপনি কিছু বলতে চাইছিলেন বিরতিতে যাওয়ার আগে, সেই বিষয়টা একটুখানি জানবো। না, আমার বক্তব্যটা খুবই স্পষ্ট যে আমরা নারদায় এই যে তদন্ত চলছে এবং গ্রেপ্তারি হয়েছে, সেটা নিয়ে বিপদে বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষ আছে। ভারতীয় জনতা পার্টির বিধানসভা দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি প্রবক্তা আপনার চ্যানেলে বসেছেন, ওনার সঙ্গে সহমত লেখে একই সুরে কিন্তু মুখ খুলছেন না, উনি নীরবতা পালন করছে। অন্যদিকে বৈষ্ণবদার যতই বলুক যে সিবিআই তোতা পাখি, খাঁচাবন্দি তোতা পাখি, উনি কিন্তু দাবি করতে পারবেন না যে সিবিআই যেমন 4 জন ওনার দলের লোকজনকে অ্যারেস্ট করেছে, বাকি লোকজনকে অ্যারেস্ট করুক, জোর গলায় কিন্তু উনি দাবি তুলতে পারবেন না। কেন, বিজেপি যারা এখন নব্য হয়েছে, তাদের সঙ্গে এক ঝাঁক তৃণমূল নেতারাও এখনো বাকি আছে লাইনের মধ্যে। ফলে এই পরিস্থিতির মধ্যে একটা বিশেষ মানে চাঞ্চল্যকর, একটা হাস্যকর একটা পরিস্থিতির মধ্যে বিজেপি তৃণমূল উভয় পক্ষ আছে। আমরা বলছি যে এই তদন্ত তার নিজস্ব গতিতে হওয়া উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা করোনা সংকটের সামনে আছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শুভবুদ্ধির পরিচয় আসতো যদি তদন্তকারী সংস্থাগুলো এই পদক্ষেপগুলো এখন নিত না। কেন, এখন জানিয়ে আমাদের সুপ্রিম কোর্টের স্পিরিট রয়েছে,
বিভিন্ন হাইকোর্টের স্পিরিটও রয়েছে যে তদন্ত এবং অ্যারেস্টের বিষয় নিয়ে করোনাকে মোকাবিলা আরে করার CPM ক্ষেত্রে এর যে আমাদেরকে প্রবক্তা একটা এখানে বিশেষ বসে, হচ্ছে এই দৃষ্টিভঙ্গি কথাটা আমাদেরকে বিকাশ গ্রহণ রঞ্জন করতে বাবুকে হবে বলতে বলুন। এবং সুপ্রিম কোর্টের এই যে এই অবস্থা মধ্যে দাঁড়িয়ে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টের স্পিরিটটাকে উল্লঙ্ঘন করেছে, ফলে এখানেই দাঁড়িয়ে হচ্ছে বিষয়টা সামনে এসছে। এবং আমাদেরকে করোনা সংকটকে মোকাবিলা করার জন্য পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের টেস্টিংয়ের রেট এখন খুবই হচ্ছে কম। ভারতবর্ষে হচ্ছে আমরা যা টেস্টিং করছি প্রতি মিলিয়নে তার প্রায় অর্ধেকের কাছাকাছি পশ্চিমবাংলায় আমরা আছি, এবং আমরা হচ্ছে 60,000 টেস্ট করার মধ্যে 60 থেকে 65,000 টেস্ট ডেলি করে আমরা পজিটিভ হচ্ছে 19,000-এর বেশি পাচ্ছি, মানে 1/3 পজিটিভ। ফলে টেস্টিংয়ের পরিসংখ্যান যদি বাড়ানো হয় আমাদের কিন্তু পজিটিভ রেট পশ্চিমবাংলায় অনেক বেশি হবে। একদম এরকম একটা এইদিকে জায়গা হচ্ছে থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এই রাজ্য বৈঠকগুলো সরকারকে নজর গুরুত্বপূর্ণ দিতে হয়ে হবে, ওঠে, যেখান থেকে একটা কেন্দ্র দিশা সরকারকে পাওয়া যেতে টিকার পারে, কিন্তু সেই বিষয়গুলো দিশা শেষ এবং পর্যন্ত অন্যান্য পাওয়া যাচ্ছে না। বিষয়গুলো ফুয়াদদা, নিয়ে আরো আমি একটুখানি থামাবো, একদম শেষ পর্বে চলে এসেছি। আমি আরো একবার শুভময়দা আপনার কাছ থেকেই জানতে চাইবো, উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কোভিড পরিস্থিতির মোকাবিলা, আরো ভালোভাবে একটা প্রশস্ত পথ যাতে মানুষ পায়, যে পথে সুস্থতা আসবে, কিন্তু কোথাও রাজনীতির কানাগলিতে সেই পথ কি বারবার হারিয়ে ফেলছি আমরা? কতটা আশা দেখছেন এই মুহূর্তে? প্রথমেই সৌরভ বাবুর কাছে একটু ক্ষমা চেয়ে নিই ঝগড়া করার জন্য। তা মূল যে কথা হলো, হ্যাঁ আমরা একেবারে রাজনীতির কানাগলিতে পথ হারাচ্ছি। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ না করতে পারি তাহলে ভীষণ বিপদ। এইটা আমাদের প্রত্যেককে মনে মাথায় রাখতে হবে। যে দিনটা আমরা প্রত্যেকটা মুহূর্তে দিনগুলো কাটতে চাইছে না, এত মানুষের ফোন, হাসপাতালে সিট নেই, এই জায়গায় আমাদের রাজনৈতিক তরজার জায়গাটা একেবারে কমে যাচ্ছে। আমাদের মাঠে নামতে হবে, সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে, এবং আমরা নিশ্চিত এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শুভবুদ্ধির আমাদের সকলের মধ্যে উদয় হোক। অনেক ধন্যবাদ। শুভবুদ্ধির উদয় হোক, এবং অবশ্যই রাজনীতি, এই তরজা, এই সমস্ত চলতেই থাকবে, কিন্তু তার মধ্যে মানুষ যে সমস্যার মধ্যে রয়েছেন, আমাদের রাজ্য, আমাদের দেশ, গোটা পৃথিবী, আমরা আশা করব যে সেই সংকটের মুক্তি খুব দ্রুত ঘটবে, এবং তার জন্য অবশ্যই সমন্বয় ভীষণ প্রয়োজন, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। প্রধানমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন, এবং তাদের দুজনের মধ্যে সমন্বয়টা, তাদের দুজনের বক্তব্য একে অপরের প্রতি শোনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলেই আমাদের মনে হয়। আপাতত এখানেই শেষ করছি বৈঠক তরজা। তবে অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা।